নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে আমি একা নই, আমার সঙ্গে থাকবেন অতিথিরা এবং রাজনীতির বিভিন্ন খবরাখবর আজকের এই শোতে আলোচনা আমরা করব যে কি চলছে এই মুহূর্তে দেশ তথা রাজ্য জুড়ে। আর আজকের সাফ কথা মানে এতক্ষণ আপনারা বুঝতেই পেরেছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে যে এসআইআর এই মুহূর্তে বাংলা হোক বা অসম অথবা দেশের রাজধানী সমস্ত জায়গাতেই কিন্তু একেবারে এসআইআর হচ্ছে অন্যতম হাতিয়ার বা অস্ত্র, সেটা শাসক হোক বা বিরোধী, এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে এই যে এসআইআর সেটা কি হতে চলেছে আগামী দিনে ভোট ব্যাংকের ক্ষেত্রে জানিয়ে থাকবে আজকের আমাদের এই শো, এই অনুষ্ঠান, যেখানে প্রশ্ন রাখবো আমি একের পর এক। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক এবং একের পর এক আলোচনা, সেক্ষেত্রে একের পর এক তোপ দাগছেন বলাই যেতে পারে কমিশনকে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সামনে এটাও বলেছেন যে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, এমনকি তিনি ইলেকশনে জিতবেন এবং জেতার পর তিনি দিল্লিতে যাবেন, মিষ্টি খাওয়াবেন, দিল্লি কা লাড্ডু নয়। কিছুটা কৌতুক করেও তিনি এই কথা বললেন। অন্যদিকে দাঁড়িয়ে বাংলায় যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন দিল্লির মাটি একেবারে গরম করে তুলেছেন বাংলার নেত্রী সুপ্রিমো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক অন্যদিকে অসমেও কিন্তু বাদ যাচ্ছে না এসআইআর ইস্যু। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাফ হুঁশিয়ারি যে অসমে এসআইআর হলে বাদ পড়বে মিয়া ভোট, এবং সেটাও প্রায় 4-5 লক্ষ। এই পরিসংখ্যান তুলে দেওয়ার পর অসমের বিরোধিতাও কিন্তু একই সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এর বিরোধিতায়। তাই কি হতে চলেছে দুই রাজ্যে ভোটের আগে সেই নিয়ে থাকবে আলোচনা। আমি পরিচয় করবো, আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রমিক দত্ত রয়েছেন, বিজেপি নেতা। আমার সাথে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন অভিজিৎ মজুমদার, তৃণমূল নেতৃত্ব। এবং ভার্চুয়ালি আমার সাথে জুড়ে যাবেন সিপিএম নেতা দীপঙ্কর দে, যুক্ত হয়ে যাবেন কংগ্রেসের পক্ষ থেকে গৌতম ধানোয়ার, এবং তার সাথে রাজনৈতিক বিশ্লেষক থাকছেন কলকাতা থেকে রাজীব কুমার পাখিরা। তো এই 5 জনের সাথে আজকে আমরা আলোচনা রাখবো। আমি শুরুতেই শ্রমিকদা, এই যে এসআইআর চলছে এবং ইতিমধ্যে শুধুমাত্র বাংলা বা অসম বললে হবে না, প্রায় 11টা রাজ্যে ইতিমধ্যে এসআইআর, এবং এই এসআইআর স্বাভাবিকভাবে বিরোধীরা তার বিরোধিতা করছে এবং সেই ছবি আজকে বিভিন্ন রাজ্য, অসম বলুন বা বাংলা, উঠে আসছে। এটা কি ফেডারেল কোনো কাঠামোর লড়াই নাকি স্রেফ ভোট ব্যাংকের অঙ্ক? দেখেন, এসআইআর বলতে গেলে এসআইআরটা সেটা প্রথমবার তো আমাদের দেশে হচ্ছে না। আজকে বিরোধীরা এটাকে একটা হাতিয়ার বানাচ্ছে, কারণ ওখানে যে বিরোধী ভারতবর্ষের রাজনীতিতে প্রথমবার বিরোধী এরকম কোণঠাসা হয়ে গেছে বিজেপির ঢেউতে। আপনি প্রত্যেকটা স্টেট দেখুন, আপনি দিল্লি থেকে শুরু করে আপ টু আসাম বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, প্রত্যেকটা জায়গায় আজকে বিজেপির ঢেউ। তো আজকে অপোজিশনের কাছে কোনো অস্ত্র নেই যে অস্ত্র নিয়ে বিজেপির সাথে ফাইট করতে পারবে না। ডেভেলপমেন্ট অস্ত্র আছে না, কোনো চাকরি নিয়ে কোনো অস্ত্র করতে পারবে, ওদের সাথে হাতে কোনো অস্ত্র নেই অপোজিশনের কাছে। একমাত্র অস্ত্র আজকে দাঁড়িয়েছে বিহার ইলেকশনের পরে এসআইআর। আজকে এসআইআর যদি বুঝতে পারতাম যে ভারতবর্ষতে প্রথমবার হচ্ছে তাহলে মানা যায়, এটা তো প্রথমবার হচ্ছে না এসআইআর। আর এসআইআর হওয়াটা এই কারণে প্রয়োজন যে এই যে ইন্টেন্সিভ আমাদের যেটা রেকটিফিকেশন যেটা হয়, স্পেশাল রিভিশন বললেন, রেকটিফিকেশন যাই হয় যেটা আমাদের, এটা কয়েক বছর পরে পরে ভারতবর্ষে এটা হওয়াটা উচিত। কারণ এত বড় দেশের মধ্যে 140 কোটির মধ্যে আমাদের যদি 100 ভোটার্স 90 করোড় যদি থাকে, তার মধ্যে আমাদের প্রচুর লোক আমাদের দেশ ছেড়ে বাইরে যাচ্ছেন, প্রচুর লোক মারা যাচ্ছেন, অনেক ধরনের বিভিন্ন ক্ষেত্রে বাইরে চলে গেছে। এদের যে আমাদের ডাটাটা আমাদের সাথে তৈরি থাকার প্রচণ্ড প্রয়োজন, কারণ এই ডাটা তৈরি না থাকলে আমরা আগামী দিনে ভোটের জন্য কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারবো না। সেটা সবচেয়ে বড় উদাহরণ হলো ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল ধরুন, ভারতবর্ষে কোথাও এই ধরনের নোংরা পলিটিক্স ওয়েস্ট বেঙ্গলের মতো হয় না। কারণ ওয়েস্ট বেঙ্গলের আজকে মমতা ব্যানার্জি যা করে যাচ্ছে গত 10-11 বছর ধরে, 12 বছর ধরে আমরা দেখছি, কোনোদিন ফেয়ার ভোট ওয়েস্ট বেঙ্গলে হয় না। যারা সাধারণ লোক ওরা ভোট দিতে পারে না, আমরা দেখতেই পারি প্রত্যেক ইলেকশনের সময় যে মরে গেছেন ওরা এসে ভোট দিয়ে চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। দেখা যাচ্ছে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের কারসাজি যেগুলো আমাদের ইলেকশনের সময় যেটা ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস যেটা করে থাকে, এই জিনিসগুলোকে যদি আমাদের আটকাতে না পারি আমরা, কারণ ওয়েস্ট বেঙ্গলের যদি দেখা যায় ম্যাক্সিমাম ভোটার্সরা বাংলাদেশি ভোটার্স, এই বাংলাদেশি ভোটারের চক্রান্ততে আজকে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে পাওয়ারে আমরা দেখে যাচ্ছি বিভিন্ন ধরনের নয়শয় কেলেঙ্কারি, করাপশন কি নেই তৃণমূলের উপরে, তারপরে তৃণমূল ইলেকশন জিততে পারছে। কারণটা কি? কারণ ফেয়ার ভোট ওখানে হয়ই না। আর যদি একটা রাজ্যে ফেয়ার ভোট না হয় তাহলে ওই রাজ্যের লোককে এটা বিট্রে করা হচ্ছে।
রাজ্যের জনতারা বিট্রে হচ্ছে। এই বিট্রের থেকে বাঁচতে গেলে আমাদের এসআইআর করাটা উচিত। আর এসআইআর করতে হলেই তাহলেই বেরোবে যে আদৌ জেনুইন ভোটার কতজন আছে আর জেনুইন ভোটার কতজন না। যারা জেনুইন ভোটার না ওদের ভোটের লিস্ট থেকে নাম ডেফিনেটলি কাটা উচিত। আর যারা জেনুইন আছে ওদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে ওদের নাম আরো আবার আমি রেক্টিফিকেশন এবার করে একটু ওঠানো অভিজিৎ উচিত। দার কাছে যাবো। অভিজিৎ দা, বিরোধীরা কোণঠাসা এবং বাংলা নিয়ে এই যে সার্টিফিকেট শ্রমিকদের দিলেন, আমার বন্ধু শ্রমিক একটা কথা ঠিকই বলেছে যে পশ্চিমবঙ্গের যারা ভোটার তারা সবাই বাংলাদেশি। যাই হোক, পশ্চিমবঙ্গের হিন্দু ভোটাররা বাংলাদেশি সেই ধরনের একটা আখ্যা দিয়েছে। না, আমি হিন্দু বলার ভোটার- আমি আমি বলার আপনাকে পরে আপনি হিন্দু বলবেন, ভোটারকে আপনি যখন বাংলাদেশি বলেছেন বলিনি। আমি বলেছি কিন্তু তৃণমূলের যারা একটাও কথা ভোটার, বলিনি। তৃণমূলের যারা ভোটার আছে দেখুন, বাংলাদেশিরা তর্ক এসে হবে, মুসলমানরা এসে আমাকে ভোট দিয়ে বলতে চলে দিন যাচ্ছে। আগে, হিন্দু তারপরে ভোটাররা তর্ক তো করব। ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। আপনাদের আছে। মুসলমানরা ভোট দিয়ে চলে যাচ্ছে, আপনি হিন্দু যেটা- ভোটাররা ভোটটা দেবে কোথায়? আপনি বলেছেন, আপনি আমার বলেছেন কথাটাকে বলে সেটা বলেছি সেই- আমি। সেই আমি প্রত্যেকটা প্রেক্ষিতে বললাম। বাংলাদেশিকে ভোটার বলিনি আচ্ছা, তৃণমূলে। এরপরে এই এসআর যেটা, আপনি কি ভাবেন যে কংগ্রেস যখন ছিল তখন এসআর হয়নি? তখনও হয়েছিল। একটা এসআর যে পদ্ধতি, এই পদ্ধতিটা করতে গেলে কতদিন সময় লাগে? সেটা আসামের এনআরসি করতে, এনআরসি 3 বছরে 2000 কোটি টাকা খরচা করার পরেও এনআরসি একটা খসড়া তালিকা দিতে পারেনি। তারা আমি যখন বলবো, আপনি যখন বলবেন আপনি বলবেন, আমাকে বলতে দিন, তারপর আপনি বলবেন, আপনার সুযোগ থাকবে। তারপরেও এই ওয়েস্ট বেঙ্গলে বা আসামে, আসাম তো ডবল ইঞ্জিন সরকার বলে এসআর না করে এসআর করছে, তাও তার কারণ তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে মুসলমানদের ভোট কর্তন করতে হবে, এই কারণে এসআর। খুব ভালো, সংবিধান মেনে কথা বলেছে। এর থেকে ভালো মাননীয় চিফ মিনিস্টার যেটা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া, আমি তাকে সাপোর্ট করি। তারপরে একটা কথা শুনুন, আজকে কংগ্রেসের সময় যখন এসআর হয়েছিল কতজন মানুষ মারা গেছিল? সত্যি এসআর দরকার, কারণ হচ্ছে একটা 5 বছর 10 বছর 12 বছর পরে এই কারণে দরকার, কারণ কত মানুষ মারা গেছে, কতজন মানুষ যারা 2 জায়গার ভোটার আছে, কতজন মানুষ বাইরে চলে গেছে, এটা দরকার, এটা সাংবিধানিক একটা পদ্ধতি। কিন্তু পদ্ধতিটা ত্রুটি ওই জায়গাতে যে এসআর করতে মিনিমাম 2 বছর সময় লাগে, যখন এনআরসি করতে 3 বছর সময় লেগেছে, তাও খসড়া দিতে পারেনি। আপনি বলবেন, আপনার সময় বলবেন আপনি। কারণ তারপরে যখন নাকি পারেনি, এবারে যখন এসআর করতে গেছে, শুনুন, ওয়েস্ট বেঙ্গলে কেন তো প্রবলেম? আজকে প্রথম দিন থেকে বলছে যে যেখানে ম্যাক্সিমাম আপনি 50 লক্ষ দেখে ভোটারের নিন নাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে কেটে গেছে, তার মধ্যে দেখুন, থেকে ঘুরে 13 জনের নাম মাত্র দিতে পেরেছে। আপনি করেন তাহলে তো 13 আপনি লক্ষ মানুষের তাহলে তো আপনি 50 ডিবেটের মধ্যে লক্ষ নেই আসবো, আমরা দুজনে তর্কাতর্কি আমি করবো। দাদা আমি এটাই বলতে চাইছি যে আমাদের আপনি যেটা বলছেন টাইম ফ্রেম যেটা বলছেন, আপনি টাইম ফ্রেম বলে কিছু নেই সিস্টেমে। আপনাকে তো চান্স আমাদের দেবে। ইলেকশনের আগে তো আপনি যখন SIR বলেছেন আমি কিন্তু একটাও কথা দাদা, বলিনি। আমি ইলেকশনের তাহলে তো আগে আপনি এই যখন ধরনের বলবেন আমি কথা সবসময় বলতে থাকবো। শুনুন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আপনার যখন সময় আসবে আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু মানুষকে আপনি এইটা শুনতে বুঝতে দিন। পারেন। বাংলার মানুষ অনেক সজাগ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ সব জানে যে এসআর নিয়ে কি হচ্ছে। তারা দেখেছে যে মহারাষ্ট্রের লোকসভায় মেজরিটি ভোট পাওয়ার পরে এসআর এর মাধ্যমে সংঘবদ্ধ ভোটারকে নিজের মতো করে এই সাংবাদিক সংস্থাকে নিজের মতো করে ব্যবহার করে তারা মহারাষ্ট্রে বিধানসভায় জিতেছে। বেশ, আমি এই যুক্তিতে আসবো, তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ছিলেন, এই কথাগুলো পাবলিকের জন্য 120 জন মানুষ মারা গেল, তার দায়িত্ব কে নেবে? আমি একটু থামাবো, আমি একটু থামাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যখন দিল্লিতে আরে তখনই এই ধরনের আপনারা মনে রাখবেন কেলেঙ্কারি, এই ধরনের অন্যান্য জায়গায় যা হয়েছে পশ্চিমবঙ্গে এই এসআর করতে গিয়ে বিজেপি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। আমি একটু থামাবো, আমি আসবো, আমি আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তার বক্তব্য একটু শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্বাচন কমিশনে দাঁড়িয়ে সেখানে ঠিক কি বললেন বাংলার এই যে পরিস্থিতি পরিবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখবো একটু। देखिए हमको बहुत
हुआ है, तकलीफ भी हुआ है। हम बहुत दिन दिल्ली में पॉलिटिक्स किया है। हम 4 टर्म्स मिनिस्टर थे, 7 टर्म्स एमपी थे, लेकिन हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी, वन डे यू हैव टू गो, बट डोंट क्रिएट दिस प्रेसिडेंट एंड ओनली व्हाई बंगाल इज बीइंग टारगेटेड। लोकतंत्र में इलेक्शन होता है, डेमोक्रेसी का फेस्टिवल, और आपने क्या किया? पहले 58 लाख लोगों को मार दिया, निकाल दिया, और उनको आप डिफेंड भी करने नहीं दिया। एआई का नाम पे शिवा खन्ना कौन है? और इलेक्शन कमीशन का कोई नहीं है, बीजेपी का आईटी सेल का है। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। আমি ইতিমধ্যেই দীপঙ্কর দা জুড়ে গেছেন আমাদের সাথে, ভার্চুয়ালি রয়েছেন সিপিএম থেকে। আমি একটু দীপঙ্কর দার কাছে যাব। দীপঙ্কর দা, একটু দেরি হয়েছে আপনার যুক্ত হতে, তবে তারই মধ্যে বাংলা এখন রীতিমতো তপ্ত রয়েছে, সত্যি একেবারে দেশীয় রাজনীতি। এই মুহূর্তে এসআইআর এর বিরোধিতা বাংলা হোক বা অসম, দুই রাজ্যেই চলছে। মতামত দীপঙ্কর দা। অডিও পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি দীপঙ্কর দা। দেখুন, মমতা ব্যানার্জির অডিও আমি পাইনি, কিন্তু যা দেখছি গত পরশু থেকেই দিল্লিতে গিয়ে উনি যা করছেন, এটা নতুন কিছু না। ইলেকশন আসলেই উনি বারে বারে একটা করে চিত্রনাট্য তৈরি করেন, যেখানে উনি প্রধান অভিনেত্রী। আজকে এসআইআরটাকে নিয়ে উনি চিত্রনাট্য তৈরি করতে চাইছে, এবং ওনার কথায় দ্বিচারিতা আছে দেখবেন। উনি বলছেন ইলেকশনের আগে এসআইআর হলে ঠিক আছে, আপনাদের এসব কিন্তু বক্তব্যের জন্যই জিরো হয়ে গেছে। 35 বছর রাজত্ব করার পরে আজকে জিরো। আমি স্টুডিওতে নেই, আমাকে বলতে দিন। সঞ্চালক যিনি আছেন, প্লিজ চুপ করান। যদি সঞ্চালকের কাছে বলছি ওনাকে চুপ করান, কে আছেন আমি দেখতে পাচ্ছি না। যদি আমার বক্তব্য যদি প্লেস করার সময় বাধা দেওয়া হয়, তাহলে আমার পক্ষে বলা কঠিন। একবার শুনে নিন। এই চিত্রনাট্যের প্রধান অভিনেত্রী মমতা ব্যানার্জি। ইলেকশনের আগে হলে ওনার অসুবিধা, কিন্তু পরে হলে ওনার অসুবিধা নেই। এক্স্যাক্ট উনি কি চায় উনি নিজে বলতে পারছেন না। উনি বলেছিলেন এসআইআর করতে দেবে না। আজকে এসআইআর নিয়ে মানুষের যেভাবে হেনস্থা হচ্ছে, এবং যাদের ম্যাপিং পর্যন্ত হয়ে গেছে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে, এসডিও অফিসে লাইন দিতে হচ্ছে, এবং একটা সম্প্রদায়কে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হচ্ছে। উনি সেটাকে আটকাতে পারেননি, এবং সেটা আজকে বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ফলে ভোট যত এগিয়ে আসছে, ওনার ভোট ব্যাংকে ধস নামছে, ক্ষয় হচ্ছে, এটা উনি সিমটম পাচ্ছে। ফলে নতুন করে হাঙ্গামা তৈরি করে নিজেকে মিডিয়াতে ভাসিয়ে রাখতে চাইছে। আর আমাদের পার্টি সিপিআইএম বরাবরই আমরা বলেছি, আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা। যারা মৃত তাদের বাদ দিতে হবে, যারা ডাবল এন্ট্রি আছে তাদের রাখা যাবে না। আর শুভেন্দু বাবু এবং বিজেপিকেও বলি, যদি বাংলাতে 1 লক্ষ রোহিঙ্গা থাকে, তারা কোথায় গেল? অনুপ্রবেশকারী বাংলাদেশি যদি থাকে, আপনারা কেন অনুপ্রবেশ আটকাতে পারেননি? ইলেকশন কমিশনকে মমতা ব্যানার্জি তাদের পুতুল বলছে, আর মমতা ব্যানার্জির মেশিনারিতে ইলেকশন কমিশনের হয়ে যারা কাজ করছে, সে ডিএম হতে পারে, এসডিও হতে পারে, বিডিও হতে পারে, তাহলে তারা কি করছে? এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। বেশ, আমি আসবো। আমি একটু গৌতম দার কাছে যাবো। এই মুহূর্তে কংগ্রেসের থেকে গৌতম দা জুড়ে গেছেন আমার সাথে। গৌতম দা, এই যে আজকে বাংলা হোক বা অসম হোক, ছবিটা কোথাও গিয়ে একই হয়ে দাঁড়াচ্ছে। এসআইআর হচ্ছে এই মুহূর্তে রাজনীতির সবথেকে বড় একটা অস্ত্র বলতেই পারে, শাসক হোক বা বিরোধীর ক্ষেত্রে। গৌতম দা, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আপনি রিপিট করবেন কথাটা, আমি শুনলাম না। গৌতম দা, এই মুহূর্তে ভোট দুই রাজ্যেই, বাংলা হোক বা অসম, আর এই ভোটের মুখে এসআইআর এখন অন্যতম হাতিয়ার রাজনীতির ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, এসআর অ্যাকচুয়ালি আমাদের এখানে এসআর চলছে, কিন্তু ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি আমরা জানি,
কিন্তু দেখা যায় যে মানে ইলেকশন কমিশনকে কন্ট্রোল করছে বিজেপি। সেই জন্য মানে আমাদের আমাদের মানে কথা হলো যে যদি বিদেশি মানে আছে, হুম তো বিদেশি মানে বার করুক, ওটা কোনো ব্যাপার না, কিন্তু পার্টিকুলার একটা মানে সম্প্রদায়কে টার্গেট করাটা উচিত না। তার মানে গৌতম দা বলতে যাচ্ছেন যে পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট হচ্ছে এসআইআর। আমি সব মিলিয়ে এবার একটু শ্রমিকদের কাছে উত্তর নেব। শ্রমিকদা, আজকে অভিজিৎ দা হোক বা দীপঙ্কর দা হোক বা গৌতম দা, তিন বিরোধী দলের প্রশ্ন একটাই বা খুচরা একটাই বলতে পারি যে ইলেকশন কমিশনকে কন্ট্রোল করছে বিজেপি। দেখেন, হয়তোবা আমাদের দাদারা যারা আছেন সেটা হয়তোবা ভালো করে বুঝতে পারছেন না বা জানেন না, ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি। ইলেকশন কমিশন একটা কমিটির থ্রুয়ে তৈরি হয়। বিজেপি তো নতুন ল পাস করেছে যে ইলেকশন কমিশনার বিজেপি জিনিসটা এই জন্য কাজ করবে না। তো বিজেপির সাথে যে কনস্টিটিউশন আছে, কারণ সেই ব্যাপারটা সময় এখানে একটা আছে, যেখানে একটা অপোজিশন সংবিধান জিতে, পাস করিয়েছে, যেখানে ইলেকশন এটাই কমিশন তো ভালো কত কাজ বড় করে, অন্যায় আর করেছে। যেখানেই আপনাদের যেখানে ক্ষতি হতে যাচ্ছে সেখানে ইলেকশন কমিশনে দায়ী হয়ে গেল। আজকে মমতা ব্যানার্জি এটা প্রথমবার আমরা দেখছি ভারতবর্ষের ওনার চিফ মিনিস্টার যে ওখানে যেটা ড্রামা ক্রিয়েট করছেন দিল্লিতে বসে, কিছু ড্রামা করছে না, মমতা ব্যানার্জি যেটা করছে সেটা ভারতবর্ষের জনগণকে বাঁচিয়ে দিচ্ছে। আজকে মমতা বিহারে ব্যানার্জি ইলেকশন হলো, বিহারের কথা বিহারের সেম তো ওখানে যায়নি। আজকে মহারাষ্ট্রতে হলো, মহারাষ্ট্রের সেম তো ওখানে বসে থাকেনি। তো আজকে মমতা ব্যানার্জি কেন এত অভিজিৎ একটু জল খেতে পারেন। হ্যাঁ শ্রমিকদা, কেন আপনার এত গায়ে লাগলো এই এসআইআর যে উনি দল বল নিয়ে গিয়ে দিল্লিতে বসে আছেন, উনাকে নাকি এসআই ইলেকশন কমিশনে ঢুকতে দেওয়া হয়নি দেখে উনি কলকাতা থেকে পুলিশ নিয়ে যাচ্ছেন। আর এটা কি কোন ধরনের মানে কি ধরনের চিফ মিনিস্টার হতে পারে? উনার তো লজ্জা থাকা উচিত যে উনি এই ধরনের আপনি দাদা আপনি নিউজ খুলে দেখেন, আপনি নিউজ খুলে দেখেন দিল্লি নিউজ পুলিশ খুলে একটা ব্যক্তিগতভাবে তাকে অ্যালাউ করেছে, ব্যক্তিগতভাবে তারা খবর নিচ্ছে যে মমতা ব্যানার্জি কোথায় যাচ্ছে, সেটা কোনো চিফ মিনিস্টার অ্যালাউ করবে না। মমতা ব্যানার্জি যেটা করছে, মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে যে হিন্দু এবং মুসলমান খ্রিস্টান সবার জন্য আমি মাতৃ, আমি তোমাদের সঙ্গে আছি। এই যে 120 জন মানুষ মারা গেছে তার প্রতিকার কে দেবে? এই কারণে ইমপ্লিমেন্ট পার্লামেন্টে উঠেছে এবং সেটা যখন বিরোধীরা উঠেছে মমতা ব্যানার্জি তিনজনের নাম খালি তৃণমূল দিয়েছে, কথা বাকি মনে দুজনের নাম রাখবেন ইলেকশন যে কমিশনের কোনো বিএলও দিনও করেছে। 2 বছরের কাজটা 2 মাসে হয় না। আজকে যে 125 জন মানুষ মারা গেছে তার দায়িত্ব কে নেবে সেটা আগে বলুন। আর এখানে যে এনআরসি করতে পারেনি তার দায়িত্ব কে নেবে? এই যে 1500 কোটি টাকা যে লোকসান হয়েছে তার দায়িত্ব কে নেবে? আমি 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 এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটু অভিজিৎ দা এবং তার সাথে দীপঙ্কর দা বা গৌতম দা, আমি তিনজনের কাছেই প্রশ্ন করব যে তিনজনেই আপনারা বলছেন যে এসআইআর হোক বা এই যে যারা রয়েছেন অবৈধ তারা বাদ যাক, আজকে আপনারা এই কথাও কিন্তু বলছেন, তাহলে এখন কেন, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে কেন এখন আপনারা সে কথা বলছেন? শুনুন, ইলেকশনের 2 মাস আগে কোনোদিনও এসআর হয় না। আজকে এসআর করতে গেলে 2 বছর আগে থেকে তার প্রিপারেশন লাগে। 2 মাসে কোনোদিনও একটা এত বড় সংগঠন হয় না। ভারতবর্ষে এসআর স্বাধীনতার পর থেকে 5 বার হয়েছে, তার টাইম দিয়েছে। আজকে 120 জন মানুষ ওইখানে আত্মহত্যা করেছে, তার দায়িত্ব নির্বাচন কমিশনারকে নিতেই লাগবে। আপনি যদি শুনেন আপনার তৃণমূলের নেতারা আজকে শুনুন, আজকে নির্বাচন কমিশনারের জন্য পার্লামেন্টে চুপি চুপি নতুন আইন তৈরি হয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় ভোট চুরি করে আমি একটু সিপিএমের উত্তর নেব। প্রত্যেক জায়গায় ভোট চুরি করেছে। এই ধরনের তার দায়িত্ব ইলেকশন কমিশনার কিসের জন্য করবে? ইলেকশন কমিশনার একটা স্বতন্ত্র আজকে এতগুলো ইলেকশন কমিশনার রয়েছে, কোনো দিনও এই ধরনের হয়নি। এটা বিজেপির হয়ে কাজ করছে, তারা হচ্ছে বিজেপির প্রচারক। ইলেকশন কমিশনার আজকে কমিশনার নেই, ইলেকশন কমিশনার হচ্ছে বিজেপির আমি একটু থামবো দীপঙ্কর দা। এই ধরনের কাজ তৃণমূল করে ঘুরে বেড়াচ্ছে, আজকে বিএলওদেরকে ধমকি দিচ্ছে। বিএলওরা
মরছে BJP তৃণমূলের তৃণমূলকে প্রেসারে, একটা নাম দিচ্ছে ব্যক্তিগত বিজেপি আর করছে। ইলেকশন কমিশনের আচ্ছা। প্রেসারে। বিজেপি তৃণমূলের যারা আছে সুইসাইডে একটা লিখে দিয়েছে। তারা সুইসাইড নোটে কি সুইসাইড লিখে নোটে দিয়েছে? লিখেছে যে ইলেকশন কমিশনারের জন্য ওয়েস্ট বেঙ্গল আমি পুলিশ সুইসাইড একটা করতে puppet। বাধ্য হচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একজন চটিচাটা দুজন পুলিশ, না, চটিচাটা পুলিশ, 150 বলে জন তাই মানুষ করতে যে পারে। সুইসাইড একজনের করেছে suicide তার note দায়িত্ব এর কে উপরে নেবে? বেশ। আজকে ইলেকশন আমি একটু কমিশনার থামাবো, যে আবারও আমি ধরনের- সবাইকে একটু থামাবো। ওয়েস্ট বেঙ্গল থামাবো সরকার একটু। নেওয়া উচিত দায়িত্ব। তারা কোনো সময় স্বতন্ত্রভাবে আমি কাজ আসবো, করছে আমি না। আসবো। ওয়েস্ট বেঙ্গল কোনো সরকার একটা শ্রমিকদা, পার্টির অভিজিৎদা, আমি একটু প্রচারক হয়ে থামাবো, কাজ একটু করছে। থামাবো। এই মুহূর্তে গোটা দেশ যেরকম ভাবে একেবারে তপ্ত হয়ে উঠেছে, রাজনীতির পারদ যেরকম ভাবে চলছে, নিউজ লাইভ বাংলার স্টুডিও আজকে ঠিক সেভাবেই যেন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যেই কংগ্রেসের গৌতম দা বলেছিলেন যে এসআইআর মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট। আমি একটু শোনাবো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসআইআর কে কেন্দ্র করে তিনি যে বক্তব্য রেখেছেন, একটু শুনবো। মিয়াবিলাকেতো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে, তেওঁলোকে বাংলাদেশতে ভোট দিব লাগে। তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ, কিন্তু এইটো অকণমান প্ৰিলিমিনাৰী। SIR যেতিয়া আহিব, অসমতো এতিয়া SIR অহাই নাই, তেতিয়া মিয়া ভোট 4-5 লাখ কাটিব লাগিব। মিয়াবিলাকেতো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে, তেওঁলোকে বাংলাদেশতে ভোট দিব লাগে। তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ, কিন্তু এইটো অকণমান প্ৰিলিমিনাৰী। SIR যেতিয়া আহিব, অসমতো এতিয়া SIR অহাই নাই, তেতিয়া মিয়া ভোট 4-5 লাখ কাটিব লাগিব। মুখ্যমন্ত্রীর আমরা বক্তব্য শুনলাম, আমি একটু গৌতমদার কাছে যাবো। গৌতমদা, এই যে আপনি বলছেন যে নির্দিষ্ট সম্প্রদায়, যদি তাই হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী তো বলেছেন শুধুমাত্র মিয়াদেরকে ভোট কাটার কথা, মিয়াদেরকে বাদ দেওয়ার কথা, কখনোই তো খিলঞ্জিয়াদের কথা বলেনি। তাহলে কিসের ভিত্তিতে আপনি বলছেন যে নির্দিষ্ট সম্প্রদায়? কখনোই তো আমরা চাই না যে বাইরের দেশের লোক আজকে আমাদের দেশে বসবাস করুক বা বাসিন্দা হয়ে যাক। আমাদের আসাম অ্যাকর্ড হয়েছিল, যার একটা ডেডলাইন আছে, ওটা হলো 1971 24 মার্চ। তো তার আগে যতগুলি লোক বাংলাদেশ থেকে এসেছিল, আমরা আসামের লোক ওদেরকে গ্রহণ করেছি। তারপরে যেগুলি এসেছে তাদেরকে আমরা গ্রহণ করার আমরা কোনো প্রশ্নই উঠে না, ওইটা চাই হিন্দু হোক চাই মুসলমান হোক। কিন্তু কি গ্রাউন্ডে আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছে আমি জানি না। আর ইলেকশন কমিশনের ব্যাপারে, ইলেকশন কমিশন আমি বললাম আপনাকে যে অটোনমাস একটা বডি, একটা অটোনমাস বডির উপরে কেউ একটা নির্দিষ্ট একজন মানে চাই মুখ্যমন্ত্রী হোক, ওই প্রসেসটার মধ্যে একটা মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করতে পারে কি পারে না আমি জানি না। একটা অটোনমাস বডিতে এটা কি সম্ভব কিনা, একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির লোক। তা এটা আমাদের একটা গণতন্ত্রের উপরে এখন প্রশ্ন উত্থাপন হয়েছে আর কি, ঠিক ইলেকশনের আগে। শ্রমিকদা, দেখেন, আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঠিকই কথা বলেছেন। দেখেন, আমাদের যদি আপনি দেখতে চান, আমাদের নেতা ভারতের নেতা, আমরা ভোটার্সরা ভারত থেকেই ভোটার্সরা চাই, আমরা বাংলাদেশের ভোটার চাই না বিজেপি। এবার কংগ্রেসের প্রবলেমটা কোথায় দাঁড়িয়েছে, কংগ্রেসের নেতারা হচ্ছে ইটালিয়ান বেজ নেতা, ভোটার্সরা আছে বাংলাদেশ থেকে। তো যে কারণে ওদের স্বাভাবিক কথা, ওদের একটা সিম্পেথি থাকবে ওদের প্রতি, আমাদের ওদের মিয়াদের প্রতি কোনো সিম্পেথি নেই। এই কারণ এরা অনুপ্রবেশকারী, ওরা আমাদের দেশে এসে আমাদের রিসোর্সেস নিচ্ছে, আমাদের মাটি কেটে দিচ্ছে, আমাদের ঘর কেটে দিচ্ছে। তো এদেরকে যদি আমরা ভোটার আজকে বানাতে পারি, তাহলে দুদিন পরে ঘর থেকে আমাদেরকে ওরা তাড়িয়ে দিবে, ওরাই এসে বসবে। তো সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন তা একদম সঠিক কথা বলেছেন। আমরাও চাই না যে মুসলমান ভোটার আমাদের আসামের ভোটার হয়ে কোনো ইলেকশনে পার্টিসিপেট করুক। আমরাও চাই 4-5 লাখ ভোটার যেন মিয়াদি থেকে ওদেরকে আমরা যেন তাড়িয়ে দিতে পারি। গৌতমদা, না না, উনি কি বেসিসে বললো এগুলি কথা আমি জানি না। মানে কি, মানে আমার কথা হলো যে সবের একটা মানে অটোনমাস বডির একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এইটার মধ্যে সিএম একটা ইন্টারফেয়ার করাটা উচিত না। আর তার উপরে আমরা আমাদের সময় আপনার সময় আমরা আমাদের রায়টা বলেছি, না না আমরা আপনার কয়েকবার সময় বলে আমি দিই যে কইনি, আমারও বলতে সিএম দেন। ইন্টারফেয়ার করে নি বা ইলেকশন কমিশনে আমরা না না, ডাইরেক্টলি দিয়ে আমার দিতাম, কথাটা হলো আমরা সেটা বলেছি যে আমরা চাই না আসামের মধ্যে কোনো মিয়া ভোটার থাকুক। সেটা আমাদের রায়, সেটা বিজেপি স্ট্যান্ড, সেটা সিএম এর স্ট্যান্ড, সেটা ইলেকশন কমিশন। আসামের মধ্যে কোনো মিয়া ভোটার থাকুক, বিজেপি চায় না। আমরা চাই না। আপনারা ডিক্লেয়ার করুন
যে আমাদের মুসলিম ভোট আপনি- লাগবে না? আমরা তো বলছি আমাদের মুসলিম ভোট লাগবে না। আমরা বলছি আমাদের মিয়া ভোট আমি লাগবে না। আমরা তো বলছি বলছি যে আমাদের মিয়া ভোটের হিন্দু হোক, প্রয়োজন নেই। মুসলমান আমরা হোক, মানে মুসলিম হিন্দু ভোট আমরা চাই। হোক, মিয়া ভোট, আমরা মুসলমান হোক, খিলঞ্জি আর মিয়াদের প্রতি বিরুদ্ধে original না, আমরা বলছি ডিগ্রি লোক, বাংলাদেশি আপনি মিয়া আমরা ভোটার বলেছেন আমাদের প্রয়োজন নেই। বিচার হতে লাগে। আমরা বাংলাদেশি, আমরা- আমরা বলছি আমরা খিলঞ্জি আর মিয়া political ভোট, benefit আমরা বারবার এর বলছি জন্য- মিয়া। ক্লিয়ার করুন। মিয়া- Political মিয়া- benefit এর জন্য মিয়া আপনারা already এগুলো করেন বাংলাদেশি না, যারা হিন্দু, এসছে তাদেরকে মুসলমান। মিয়া বলা হচ্ছে। আমাদের আমাদের আমরা এখানে একটা মিয়া মানে আমাদের একটা বাংলাদেশিদেরকে ভ্রাতৃত্ব মিয়া ভাব বলছি আছে। আমরা। এদের আমাদের কোনো আসামে প্রয়োজন যে নেই। আসামি, খিলঞ্জিয়া, আমাদের মুসলমানদের প্রতি আসামের আমাদের যে কোনো সংস্কৃতি, বিরোধিতা নেই। এরা আমাদের আগেও আসামের ছিল, যে কালচার, আসামে আমাদের থাকবে। আসামের কিন্তু যে মিয়া ভাষা ভোটার যারা যে আছে, গ্রহণ এদেরকে করেছে, আসাম থেকে আমরা মিয়া তারে গ্রহণ লোক যারা করেছি। আছে, যারা ভোটার তার ভোট, উপরই ভুয়া আপনি ভোটার এগুলি আছে। আরো অন্য মিয়া ধরনের যারা প্রয়োজন আসামে আছে, দিচ্ছেন না। এদেরকে আসাম ছেড়ে যেতে হবে। এরকম ধরনের প্রয়োজন আপনার ইচ্ছা করেন না। আমাদের আসামের যে কালচার, আমাদের আসামের যে ভাষা যে গ্রহণ করেছে, চাই হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, আমরা তার আগে গ্রহণ করেছি। আর আমরা তার ভাষা উপরই গ্রহণ আমরা করলেই আরো যে অন্য সে কিছু মিয়া, এখানে সে যে এখানে মিয়া অনুপ্রবেশকারী না, সেটার মুসলমান, কোনো আপনার certificate নেই ইলেকশন দাদা। আসলে ভাষা ইলেকশন গ্রহণ করলে আসলে ভাষা মিয়া দুদিনের সিয়া পরে করে লাভ এসে নেই। ভাষা শিখতে পারে কেউ। আপনি এইগুলি ভাষা কথা আপনি শিখলেই যে ইলেকশনের সে আগে যে আপনারা এই দেশের লোক, আপনাদের সেটা কোনো সরকার প্রমাণ হতে পারে না। আপনাদের সরকার ভাষা 5 কোনোদিন বছর প্রমাণ ছিল, হওয়ার একটা আপনাদের নেই। সরকার 5 বছর কাগজপত্র, ছিল, নথিপত্র দেখাতে লাগবে আপনি যে 5 1971 বছর এ পড়ে ওরা ঘুমিয়েছিলেন নাকি? এসছে। 1971 আপনাদের আগে ওরা সরকার এসছে, 5 সেটা দেখাতে বছর লাগবে। ঘুমিয়েছিল প্রমাণ নাকি? করতে লাগবে ওরা যদি না, ভুয়া না, ভোটার না আপনাদের হয়ে থাকে। সরকার কি ওরা 5 যদি বছর ভারতে যদি ঘুমিয়েছিল? ভারতে থাকে, আজকে যে 10 আমরা না, ধর্মের আপনাদের রাজনীতি সরকার, করি কি আপনাদের না করি, মোদি- কিন্তু না, আমরা না, আপনাদের- বাইরে বের করে দেখেন, তার আপনাদের একটা মোদি ছোট 10 বছর আমি হয়ে গেল। এটাই বলছি, আমি আপনারা- এইটাই আপনাদের ভুল তথ্য। আমি আপনারা এখন বলছি, পেরেছেন। আপনাদের এখানে 26 আসামে 10 বছর হয়ে গেল। 26 জানুয়ারিতে, হ্যাঁ, 26 এখন জানুয়ারি পর্যন্ত ঢাকা এসে আপনারা- উঠে আপনারা কি আপনারা বিদেশি কিছু কথা বলেন নাই? ভোটার ছিল। যে সাসপেক্টেড ভোটারের মধ্যে 476 কে আমরা অলরেডি রিপোর্ট করে দিয়েছি। আউট অফ 170 ভোটার যারা ডিফল্ট ভোটার যারা ছিল, যারা আইডেন্টিফাই করা হয়েছে যে এদেরকে সিটিজেনশিপ না ডাউটফুল আছে 170 এর মধ্যে 476 বের করা হয়েছে। আর আপনি বলে মহত্বে পেয়েছি, আপনি গভর্নরকে জিজ্ঞেস করুন। না, না, থাকতে দেওয়ার পরে 10 10 বছর বছর ধরে ধরে 3.5 লক্ষ, না, 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 3.5 লক্ষ মানুষ এখনো কোর্টে চলে আছে। 3.5 লক্ষ কেস এখনো চলছে আসলে। এর মধ্যে 170 ডিক্লেয়ার ফরেনার্স, 170 ডিক্লেয়ার ফরেনার্স। আমি একটু দীপঙ্কর দা থেকে শুনবো। দীপঙ্কর দা কিছু বলছেন। দীপঙ্কর দা। এনাদের একটু চুপ করান। দীপঙ্কর দা বলুন, বলুন, এভাবেই বলতে হবে দীপঙ্কর দা। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি কাঁপাচ্ছে। না, আমাকে বলতে দিন। মমতা ব্যানার্জি বাংলার সিএম হিসাবে, তৃণমূলের নেত্রী হিসাবে দিল্লিতে গেছে। একটু বাংলা নিয়ে আলোচনাটা হোক। আসামে পরে আসছি। প্রথম কথা হচ্ছে, আমি বিজেপি কে বলবো, ইসিআই 1 জুন বিহারের এসআই নিয়ে যখন অর্ডার দেয়, তখন তারা বলেছিল এসআইআর এর উদ্দেশ্য হলো ভোটার লিস্ট শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের মানে হচ্ছে ইলেকশন কমিশন এটাই চায় যেন অবাঞ্ছিত ভোটার না থাকে। অবাঞ্ছিত মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি শুধু না, বলতে দিন, অবৈধ অবঞ্চিত মানে হচ্ছে যারা মৃত, যারা ডাবল এন্ট্রি, যারা স্থানান্তরিত, যাদের বিভিন্ন জায়গায় নাম আছে। এবার বিজেপি কে টেকনিক্যালি আমি প্রশ্ন করছি, পশ্চিম বাংলায় যে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি গড়ে এক একটা অ্যাসেম্বলিতে 30 থেকে 32,000 এইরকম ভোটার রয়ে গেছে, যারা মৃত, যাদের ডাবল এন্ট্রি, যারা শিফটেড। ইলেকশন কমিশন কি করেছে? আর তৃণমূল কংগ্রেস এই ধরনের ভোটারের লিস্টে ছিল কেন? এর উত্তর তৃণমূল, বিজেপি কি দিতে পারবে? মমতা ব্যানার্জি আজকে চেঁচামেচি করছে, শুভেন্দু অধিকারী এত ডায়লগবাজি মারছে, বাংলায় কত রোহিঙ্গা পেয়েছে, বাংলায় কত বাংলাদেশি পেয়েছে, এর উত্তর শুভেন্দু অধিকারী দিতে পারবে? আর রইল আসাম, ওই সিএম হেমন্ত বিশ্ব শর্মা, উনি ভারতবর্ষের সংবিধান মানে না। উনি যে ভাষায় কথা বলে, ওনাকে ফৌজদারি মামলায় মামলা করা উচিত। জেনে রেখেছি, ভারতবর্ষে 35 কোটি মুসলমান আছে, যাদের বাপ ঠাকুরদা, যাদের এখানেই জন্ম, এখানেই পেশা, এখানেই বিয়ে শাদী, এখানেই বড় হয়েছে। আপনাদের অসুবিধা কি জানেন? বাংলাদেশ অনুপ্রবেশকারী আসামে যে ঢুকে তাদেরকে আমরা আসাম থেকে বের করব। আর ওয়েস্ট বেঙ্গল থেকে ওরা বেরোতে বাধ্য হবে, কারণ আপনাদের যে ভোটার এত বছর ছিল, আপনাদের ভোটার বলুন, আজকে এই ভোট বেস চলে গেছে তৃণমূলের কাছে। আগে ছিল সিপিএম ভোট বেস, তারপর চলে গেছে তৃণমূলের কাছে। এখানের মধ্যে আজকে এই যখন এই এসআইআর শুরু হয়, কত বাংলাদেশি পলায়ন করে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, সেটা আমরা সবাই দেখেছি, এটা আমরা সবাই জানি। এবার তা নিয়ে যে পরম বন্ধু কোনোদিনই আজমল ছিল না, সেটা কোনোদিনই ছিল না। আজমল আমাদের পরম বন্ধু কোনোদিনই ছিল না। আজমল এটা ফান্ডামেন্টালিস্ট লিডার,
তাকে আমরা ফান্ডামেন্টাল জমিয়ে রাখা হয়েছে। আজমলের সাথে আমরা কোনোদিন বিজেপি হাত মিলাইনি, কংগ্রেসকে হাত মিলিয়েছিল। আর কংগ্রেসকে হাত মিলিয়েছিল আজমলের সাথে গত লাস্ট ইলেকশনে, যেটা আপনারা আসামে সবাই দেখেছেন। দীপঙ্কর দা, তারপরে দীপঙ্কর দা, আজমল কি আপনাদের সেটাও ভোট সবাই কাটতে জানতে পারে? পারেন। দীপঙ্কর দা, আজমল কি ভোট কাটতে পারে? এই মমতা ব্যানার্জি তো মাফ করবেন, গৌতম দা। মমতা ব্যানার্জি কি বলেছিল যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি। উনি গৌতম দা শুনতে মুসলমান পাচ্ছেন? গৌতম দা, আজমল কি কোথাও ভোট কাটতে পারে? কি মনে হচ্ছে? ভোট তা আপনার মোহাম্মদ সেলিম এখন কি করেছে? হিন্দু মুসলমান করছে। আপনি মসজিদের লিডারের সঙ্গে গিয়ে তো মিটিং করেছে, জানে যদি আরে ভাই, শূন্য আপনাদের- থেকে আপনাদের 0.1 হচ্ছে হয় কেন? সেটা আগে দেখিয়ে দিন। আমি একটু গৌতম দার কাছে যাবো। গৌতম দা, ইতিমধ্যেই অসমে আজমল একটা অন্যতম ফ্যাক্টর রাজনীতির ক্ষেত্রে। সেই আজমল কি আপনাদের সাথে কোথাও গিয়ে একসাথে লড়ছে, না কংগ্রেস একাই লড়বে? না না, আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক দল যেটা একটা ধর্ম বা জনগোষ্ঠী নিয়ে চলে, আমরা সেরকম মানে পার্টির লোকে কোনো ধরনের অ্যালায়েন্স হবে না। আমাদের লিডার অলরেডি এটা ইনফর্ম মানে করেছে হুম। মিডিয়াতে, মানে আমরা আজমলের লোকে কোনো ধরনের আমাদের সমঝোতা হবে না। আর এটা স্পষ্ট কথা। আজমল কি কোথাও ভোট কাটতে পারে কংগ্রেসের? এটা তো সময় বলবে, এটা ইলেকশন যখন হবে। আজকে যদি অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধেই যদি আপনারা হয়ে থাকেন, আমি সব বিরোধীদের ক্ষেত্রে একই প্রশ্ন রাখবো, তাহলে এতদিন ধরে কেন আপনারা চুপ ছিলেন? আজকে যখন এসআইআর হচ্ছে তখনই কেন একসাথে একযোগে এই বিরোধিতা? দেখেন, এসআর হওয়ার আগে আমাদের আসামে 2018-তে আধার কার্ড শুরু হয়েছিল। এই আধার কার্ড সবের কাছে আজকে আছে। তখন এই বিজেপির কেন সাইলেন্ট হয়ে থাকলো, কেন কয়নি যে মানে আধার কার্ড আমি মানে ইলিগাল ইমিগ্রেন্টরে মানে যা পাতে লাগে না, তার জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ কেন নিল না বিজেপি? ওই সময় কেন চুপ সাইলেন্ট থাকলো? আজকে ইলেকশন হওয়ার পর এসআইআর নানান ধরনের ব্যবস্থা, ইলেকশন স্পেশাল, এটা আমি তো কোনো একটা রিভিশন চলছে, এটা মানে ইলেকশনের লিগে মানে একটা স্ট্র্যাটেজি। আজকে আধার কার্ডের কথা দাদা বলছেন, দাদা হয়তো জানেন যে যেসব লোক আধার কার্ড পেয়েছে তাদেরকে আপনারা দাদাই বলছেন যে ভুয়া লোক ভোটার্স, বাংলাদেশি অনুপ্রবেশকারী। একবার দাদা খোঁজ করে দেখুন তো এই ভোটার্সরা এই যে লোকজন যারা আধার কার্ডটা কোথা থেকে পেয়েছে, ওটার থেকেই পেয়েছে যেখান থেকে পলিটিক্যাল মাইলেজ পাওয়া যায়। আর সেই পলিটিক্যাল মাইলেজ কে দিয়েছে? কংগ্রেস দিয়েছে। কারণ আসামে যারা দিয়েছে কংগ্রেস দিয়েছে, বিজেপির কোনো নেতা কি ওদেরকে ভুয়া আধার কার্ড বানিয়ে দেয়নি, ওদেরকে বানিয়ে দিয়েছে আধার কার্ড কংগ্রেসের নেতারাই বানিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যখন দেখা গেছে তৃণমূল কংগ্রেস বানিয়ে দিয়েছে ওদেরকে, তৃণমূল কংগ্রেস ওদেরকে বানিয়ে দিয়েছে আধার কার্ডগুলো। তো আধার কার্ডগুলো যারা বানিয়েছে, যাদের ভোট ব্যাংকের প্রয়োজন ওই আধার কার্ড বানিয়ে দিয়েছে, বিজেপি তাদেরকে ভুয়া আধার কার্ড বানিয়ে দেয়নি। আপনাদের লিডাররা যখন কংগ্রেস ছিল কনসিডার করা তখন হচ্ছে না। তারা ছিল আসামি, আর এখন যখন বিজেপিতে এসছে তখন ধোয়া আজকের তারিখে দাদা ধোয়া তুলসীপাতা কোথায় না? ধোয়া তুলসীপাতা কেউ ছিল না। একটা important document হবে। বলতে লজ্জা লাগছে যে মাননীয় চিফ মিনিস্টার কি বলেছিল যে গুজরাটের নুন দিয়ে মুসলমানের রক্ত যায়। লক্ষ লক্ষ ভুলে ভুয়া যাচ্ছেন আধার কার্ড সেই পাওয়া কথাটা। গেছে যখন এসআইআর শুরু হয়। আসামের সেই মধ্যে কথাটা ভুলে গেলে কংগ্রেসের চলবে নেতারা না। আধার কার্ড বানিয়ে বানিয়ে ঢুকিয়েছে, তাদের ভোট ব্যাংক তৈরি করা যায়। তো এর জন্য বিজেপি বা অনুপ্রবেশকারীর জন্য আমরা ইলেকশন কমিশন দায়ী না, তার জন্য আমাদের নেতারা দায়ী যারা এই কার্ডগুলো করেছেন। আর আজকে নিজেরা ভোট যখন কেটে যাচ্ছে, ইলেকশন এসআইআর করে কমিশনার তখন তো 2 বছরের কাজটা 2 মাসে করতে গেছে। আজকে আপনি এটা জবাব দিন যে এইখানে যে এনআরসিতে এত সাদাশাস্তি হয়েছে, এই যে দূরে দূরে গিয়ে এই যে চোখে জল ফেলে এনআরসির দাদা, জন্য লাইনে দাঁড়িয়েছিল, NRC র জন্য যখন লাইনে আজকে দাঁড়িয়েছে, 2 বছরে যখন কেন NRC এনআরসি করতে পারলেন না? NRC র জন্য আজকে সুপ্রিম যে কোর্টের কাছে 2000 already দেওয়া কোটি আছে টাকা, সবকিছু। শুনুন, আজকে দাদা, যে NRC 2000 তে কোটি 2000 টাকা কোটি খরচা টাকা হলো, থাকতে পারে। তার দায়িত্ব কে নেবে? তাদের তো- তার দায়িত্ব নিয়ে তো এই বিজেপি NRC টা সরকারকে, সুপ্রিম কোর্টের এই আন্ডারে হয়েছে না, চিফ সুপ্রিম কোর্টের আন্ডারে মিনিস্টারকে- এগুলো চলছে আরে কাজ। আমিও তো বলছি সুপ্রিম কোর্টের আন্ডারে হয়েছে, সেটা তো আমি- কেন পারলেন না? কেন আমরা প্রকাশ না, করতে আমরা তো পারলেন সব না? আমাদের কোর্টে কেন সব কিছু দেওয়া এনআরসির আছে। মধ্যে যখন জালিয়াতি একটা হলো? case কেন যখন সুপ্রিম এনআরসি কোর্টের 2 jurisdiction বছর আছে, ধরে? আমরা চিৎকার আপনি এখানে যদি বলতে একটা আমরা করতে এনআরসি পারবো 2 না। বছরের মধ্যে না পারেন, তাহলে আপনি ভাবেন না কি যে 2 মাস একটা এনআরসি হবে? দেড় মধ্যে কেন বেশ, হয়? আমি আবার তারা থামবো। document করতে আমি আবার পারবে না, থামবো। সুপ্রিম এর কোর্ট মধ্যে বলছে, কোনো- আমাদের কোনো- কাজ করেছে, 2 আমাদের মাসে এসআর হয়ে যাবে। document দেওয়া আছে, এই সুপ্রিম জায়গাটাই কোর্টের তো কাছে। আমরা RCC বলছি SIR কে দাঁড়াচ্ছে। যে আজকে ইলেকশন SIR কমিশনার এক মাসের জন্য না, যথেষ্ট একটা
কমিশনারে দেওয়া হচ্ছে, একটা পার্টির যথেষ্ট হয়ে time দেওয়া কাজ হচ্ছে। করছে। আজকে আমি একটু এত শান্ত বড় করবো, ভোটার, এই এই একটু কারণে শান্ত ধরনের আমরা illegal সুমিত্রা ভোটার অভিজিৎ লিস্টকে আমি একটু আমাদের থামাবো। ভোটার লিস্টে cover মুখ্যমন্ত্রী করে মমতা দিয়েছে, তো বন্দ্যোপাধ্যায় করতেই হবে, ইতিমধ্যে clean করতে হবে ভোটারদের। আজকের দিনে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যে বৈঠক, সেই বৈঠক শেষ হবার পর সাংবাদিকদের সামনে আরো কি বললেন আমি আবারও শোনাবো। Last in the year 2002, the SIR cases was registered and processed in Bengal. After that 24 years, no trace. Why on the eve of election? Because automatically February month, this month, possibly, they will announce the notification. So within 2-3 months, is it possible without planning, without mapping, without proper training, without proper infrastructure to do the SIR? Actual, you see 4 election bound state: Bengal, Tamil Nadu, Kerala and Assam. They are doing it 3 only the opposition state, but not in Assam, because this is double engine state. আমি আমি এই যে আলোচনা চলছে, এই আলোচনায় আমি একটু যাব একটু রাজীবদার কাছে। এই মুহূর্তে জুড়ে গেছেন রাজীব কুমার, ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক। রাজীব দা, একটু দেরি হয়েছে আপনার আসতে, তবুও যে পরিস্থিতি বা যে পরিবেশ চলছে আজকের দিনে, বাংলা হোক বা অসম, 5 রাজ্যের বিধানসভা ভোট, তার মধ্যে রাজনীতি যেন আরো অনেকটা তপ্ত হয়ে উঠেছে এই এসআইআর কে কেন্দ্র করে। আমি একটু আপনার মতামত চাইবো গত কয়েকটা দিনের ঘটনা প্রবাহে। রাজীব দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। অ্যাকচুয়ালি দেখুন, আমি বলবো যে এসআইআর যে জিনিসটা চলছে সেটা শুধুমাত্র বেঙ্গল বা আসাম নয়, এটা কয়েকটা রাজ্যেই হচ্ছে। যে সমস্ত রাজ্যগুলোতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেখানে দেখুন আপনি দেখতে পাবেন কোনো রকম হ্যারাসমেন্ট নেই, কোনো রকম পরিকাঠামোর কেউ আঙুল তুলছে না। শুধুমাত্র পশ্চিমবাংলার রূপে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে অশান্তি, যে কোনো জায়গায় দেখা যাচ্ছে পরিকাঠামোর ভঙ্গুর অবস্থা, এগুলো ক্রিয়েট করা। এগুলোকে আমি বলতে পারবো না যে আমাদের সেন্ট্রাল ইলেকশন কমিশনে কোনো খামতি আছে, কারণ আপনারা জানেন যে যে কোনো ইলেকশন কমিশন যে যে রাজ্যে হয় সেই রাজ্যের হাতে বর্তায় যে প্রত্যেকটা বিএলও বা বিএলআরও বা যেটাই বলুন না কেন তাদেরকে পরিকাঠামো তৈরি করা। তা আমাদের পশ্চিমবাংলা পরিকাঠামো এমনটাই পঙ্গুর অবস্থা বা রাজনীতি নিয়ে এতটাই মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে, বা যে কোনো ভালো কাজকে সব জায়গাতে রাজনীতি খোঁজার ব্যাপার, সেই জায়গাটার জন্য আজকে পশ্চিমবাংলা কিন্তু মানে প্রত্যেকটা ব্যাপারেই দেখুন পিছিয়ে চলে যাচ্ছে। কোনো কিছু মর্মান্তিক ঘটনা ঘটলেই দেখানো হচ্ছে এসআইআর এর জন্য হচ্ছে, সেটা পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে না। পূর্ণাঙ্গ তদন্ত করলেও সেটা দেখা যাচ্ছে শুধু এসআইআর এর কারণেই মৃত্যু ঘটছে। এই যে মৃত্যু যদিও ঘটে থাকে সেটা আমাদের রাজ্য সরকারের জন্যই ঘটছে, কারণ সেই রাজ্য সরকার বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে আজকে ডেটের এই পরিস্থিতিটাকে তৈরি করেছে। 2 বছরের কাজটা 2 মাসে হয়। রাজীব বাবু একবার উত্তর দেবেন, ইসিআই হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গেছে কিভাবে? হোয়াটসঅ্যাপে প্রতিদিন অর্ডার কেন পাল্টাচ্ছে? রাজীব বাবু উত্তর দিতে পারবেন? রাজীব বাবু শুনছেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, দেখুন হোয়াটসঅ্যাপে কি হচ্ছে সেটা পরের কথা, আপনাকে আগে আপনি বলুন তো পরিকাঠামোগুলোর কি অবস্থা। একটা মানুষকে একটা জায়গা থেকে আপনি বলুন তো যে জায়গাগুলোতে আমাদের এসআইআর এর কার্যক্রম হেয়ারিং হচ্ছে, রাজ্য সরকার কেন বা রাজ্যের ইলেকশন কমিশন কেন সেই জায়গাটা পরিকাঠামোকে ঠিক করতে পারছে না? একদম ঠিক, এই আপনার সাথে সহমত। তাহলে এটা তো আমরা বলবো যে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে এসআইআর এর দিকে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে আঙুল তুলেছে কেন এসআইআর করা হচ্ছে। আজকে 2020 সালে যখন এসআইআর হচ্ছে কজন মানুষ জানতে পেরেছে? এটা আগে ক্লিয়ার করুন যে 2 বছরে
আসামে কত মানুষ জানতে পেরেছে SIR হয়েছে 2002 সালে? এটা কোনোদিন সম্ভব? 2 বছর ধরে কাজ করে আজকে একটা শুদ্ধ এনআরসি করতে পারেনি আসামের মতো একটা ছোট্ট স্টেটে। আপনারা বারবার আর আপনি SIR ভাবেন এর কি সাথে করে যে NRC গুলিয়ে পশ্চিমবঙ্গের ফেলছে? মতো একটা NRC এখনো বিশাল হচ্ছে একটা না। স্টেটে কে বলেছে 2 আপনাকে মাসে SIR এর SIR সঙ্গে complete নাই? হবে? আপনাদের ইলেকশন কমিশনার ভেবেছিল যে যেভাবে আমি বিহারকে জিতিয়েছি, যেভাবে আমি ইউপিকে দেখেন না, এই যেভাবে ইলেকশন আমি কমিশন কেউ মহারাষ্ট্রে কেউ জিতিয়েছি, এটাই ঠিক কারণ সেইভাবে আপনাদের ইলেকশন হারার পশ্চিমবঙ্গকে কারণ। জেতাবো। জিতিয়েছি কখনো বলতে পারে না, আজকে ইলেকশন ইলেকশন কমিশনার। কমিশনার আপনারা আজকে স্টেট ইলেকশন কমিশনের সাথে করছে, সেন্ট্রাল ইলেকশন আজকে কমিশন ইলেকশন দিয়ে ফেলছে। কমিশনার মানুষের জন্য আপনাদের কাজ করে, বিচার কারণ বিভাগকে আপনারা যেমন করছে। স্টেট ইলেকশন কমিশনকে কন্ট্রোল করেন, সেন্ট্রাল ইলেকশন কমিশন কারোর দ্বারা প্ররোচিত হয় না। এটা আপনাদের ভুল ধারণা। আগে ছিল EVM, এখন হলো আপনি ইলেকশন জবাব দিন যে ইলেকশন আপনারা ভুল ধারণা। আপনারা নিজের নিজের কমিশন ভাববেন না, সেন্ট্রাল ইলেকশন কমিশন এখন 200 মিলিয়নের লড়ছে। কাজ করুন দাদা, আপনারা ভুল ধারণা করছেন। দেখুন ইলেকশন আপনারা জিততে পারবেন। ECI দিয়ে ইলেকশন জিতবেন না আপনারা। রাজীব বাবু রাজীব বাবু একটু শুনছেন? শুনছে, বলুন দীপঙ্কর দা। রাজীব বাবু, ইলেকশন কমিশন কি জানতো না পশ্চিমবাংলার ভোটার লিস্ট যেটা হয়? আপনি নিশ্চয়ই এটা জানেন যে প্রতিটা সাধারণ নির্বাচনের আগে SRER হয়, স্পেশাল সামারি রিভিশন। আপনি নিশ্চয়ই জানেন। এবং বছরে সব সময় অনলাইনে ইনক্লুশন এবং এক্সক্লুশন হয়। তাহলে ইলেকশন কমিশন কেন এই 7-8 আরে বছর ধরে এক্সক্লুশন বাংলার আপনাদের ভোটার এখানে লিস্টে ইলেকশন কমিশন এই যে- এক্সক্লুশন এই যে করতে টেট দেয় ভোটার কোথায়? রয়ে গেছে, যারা মৃত টেট ভোটার ভোটার তারাও রয়ে ভোট দিয়ে গেছে, চলে যাচ্ছে। ওনারা কি সেই সত্যটা ঘুমোচ্ছিলেন? যাচাই করার পরে তো ইলেকশন সেন্ট্রাল কমিশন ইলেকশন কি কমিশন ঘুমোচ্ছিলেন? আপনাদের উপর আর বলতে দুটো চেয়েছে না দু এটা নম্বর ভুল প্রশ্ন, হচ্ছে। বাংলাতে কত সঙ্গে সঙ্গে মানুষকে তো ভুল ধরা নোটিশ যায় না। করা হয়েছে? আপনারা দিনের আপনি পর কি দিন জানেন? ভুলগুলো করে যাচ্ছে। আপনি কি জানেন আজকে আমার বুথে ইলেকশন আমার কমিশন শুনুন বাংলাতে না, আমার কতজনকে নিজের বুথে ডবল এন্ট্রি নোটিশ হয়ে আছে। নোটিশ আজ সার্ভ থেকে 10 করেছে? বছর আগে থেকে আমি দিয়ে আসছি, আপনি তাও কিছু নাম ভুল জানেন হয়ে না? আছে। 10 বছর আপনার আগে কাছে কোনো থেকে তথ্য SIR নিয়ে নেই। কেন প্রসেস করলো না? আপনি তখন কেন প্রসেস এক্স্যাক্টলি, করলো না? আবারও এই জায়গাতেই প্রশ্ন যে যে এটা আজকের 10 দিনে বছর দাঁড়িয়ে আগে কেন থেকে সকলে আমার মুখ খুলছেন, দরকার ছিল। শাসক হোক বা বিরোধী, তার কেন জন্য এতদিন একটা ধরে এই time দেওয়ার সমস্ত দরকার ছিল। ভুল তার জন্য ভ্রান্তির 3 নজরে বছর আসলো time না? দেওয়ার দরকার ছিল। কেন 2 মাসে এটা করতে গেছে? কেন এতগুলো মানুষকে হত্যা করলো? তার দায়িত্ব নির্বাচন কমিশনার নেবে। যদি নির্বাচন কমিশনারের দায়িত্ব নেয় যে আমি 2 মাসে করতে গিয়ে 150 জন মানুষকে হত্যা করেছি, তাহলে সেটা মানবো। আজকে নির্বাচন তারা আতঙ্কিত, কমিশনার যেটা মমতা ব্যানার্জি করেছে নিজে এটা form fill up সংবিধান করছে, মেনে আর আপনারা করেনি। ভুল বোঝাচ্ছেন যে এই SIR করতে কারণে হবে না। সবাই এটার উপর protest তাহলে মমতা করছে। ব্যানার্জি কেন SIR আজকে form fill up ভোট করেছে? চুরি আপনি জবাব করার দিন। জন্যে আপনি জবাব দিন এবং যে মমতা ব্যানার্জি বিজেপিকে কেন SIR form fill up করেছে? support উনি তো বলেছিলেন করার সেই জন্যে সময় আগে পর্যন্ত এই আপনারা অবস্থায় ভোট চুরি করছেন। করে ইলেকশন দিতে আমাদের প্রয়োজন হয়নি। কারণ ভোট চুরি যদি আপনারা না করতেন তাহলে এই আপনাদের কারণে গায়ে আঁচল লাগতো না। এই কারণে যখনই এটা SIR শুরু হয়েছে, SIR শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আঁচল লেগে গেছে গায়ে। কারণ লোকসভায় আপনাদের জেতার পরে আপনারা ভোট তার ইলেকশনে 3 ভোট বার চুরি পর আপনারা ভোট করে হলো। আমি আবারও এই বলবো, জন্য আবারও আপনারা আসবো, আমি আবারও থামাবো, আবারও থামাবো, এক এক করে, এক এক করে আমি থামাবো। প্রমাণ দিন না কোথায় ভোট চুরি শ্রমিকদা একটু একটু সব শান্ত, জায়গায় হয়েছে। শ্রমিকদা অভিজিৎ একটু থামাবো, আবারও ফিরে যাবো আলোচনার মধ্যে। এবং এই যে বারবার ভোটারদেরকে বিশেষ করে SIR এর বিরোধিতা যারা করছেন বা যারা করবেন, আমি যদি মেনেই নিই বা ধরেই নিই যে SIR হলো না, থেকে গেল সেই সমস্ত অবৈধরা, তাহলে তাদের দায়িত্ব কে নেবে, কেন্দ্র না রাজ্য? আমি একটু কংগ্রেসের কাছে যাব, গৌতম দা। গৌতম দা শুনতে পাচ্ছেন? গৌতম দা, যদি এই SIR না, গৌতম দার সাথে যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি একটু অভিজিতের কাছে যাবো। অভিজিৎ দা, যদি থেকেই যায় এই সমস্ত ভোটাররা ভুয়ো অবৈধ, কে নেবে তাদের দায়িত্ব? দেখুন, কোনো ভারতীয় যারা সংবিধান বোঝে, যারা ভারতীয় নাগরিকত্বকে ভালোবাসে, তারা কোনো দিনও চাইবে না যে অবৈধ ভোটাররা ভোট দিক। এটা উচিত না। কিন্তু আপনি যদি বৈধ ভোটারকে অবৈধ ভোটার বানিয়ে দেন জোর করে, আর কোনো একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে, আজকে দেখুন যখনই চিফ মিনিস্টার হয় বা প্রধানমন্ত্রী হয়, অটল বিহারী বাজপেয়ী বলেছিল যে যখন আমি প্রধানমন্ত্রী হয়েছি আমাকে রাজধর্ম পালন করতে হবে, তখন কিন্তু আমি সবার প্রধানমন্ত্রী, শুধু বিজেপির প্রধানমন্ত্রী না। ঠিক সেরকম আমি মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকে একটাই কথা বলবো যে আপনি এখন শুধু হিন্দুর চিফ মিনিস্টার না, আপনি হিন্দু মুসলিম শিখ যত ভারতবাসী আছে, যত আসামে মানুষ আছে যারা প্রকৃত অসমীয়া, সবার মুখ্যমন্ত্রী। সুতরাং
আজকে সংবিধান শপথ নিয়ে, গীতা শপথ নিয়ে চিফ মিনিস্টার হওয়ার পরে একটা বিশেষ জাতিকে টার্গেট করে আপনি যদি ভোট বৈতরণী পেরোতে যান, সেটা সম্ভব না। আপনি যদি ভালো কাজ করেন, জনগণ আপনাকে এমনিই ভোট দেবে। আর আপনি যদি খারাপ কাজ করেন, আপনার ওপর যদি ক্ষোভ থাকে, আপনি যতই পড়ায় রাজনীতি করেন, তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ, দেখুন আমার দাদা ঠিকই বলেছেন যে আমাদের স্টেটের চিফ মিনিস্টার মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া সবারই মুখ্যমন্ত্রী, সেটা কথা ঠিক, কিন্তু অবৈধ মুসলমানের মুখ্যমন্ত্রী না। মিয়া মুসলমানকে আমরা যখন কথা বলছি, আমরা বাংলাদেশি অবৈধ মিয়া মুসলমানের কথা বলছি, আমরা খিলঞ্জিয়া মুসলমানের কথা একবারও উচ্চারণ করিনি, আমরা বলিনি, এবং আমরা বারবারই বলে যাচ্ছি যে ওদের পাশে আমাদের সরকার সবাই সবসময় দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা ওদের পাশে নেই যারা আসামে অনুপ্রবেশকারী এসে ঢুকেছে, যারা মিয়া মুসলমান, ওদের পাশে আমরা কখনো দাঁড়াবো না, আর দাঁড়াতে আমরা চাইও না। এদেরকে এই মাটির থেকে বেরোতেই লাগবে, সে প্রতারণা করেই হোক, সে এসআরআই দিয়েই হোক, যেভাবেই হোক, এদেরকে এই মাটি ছেড়ে যেতেই লাগবে। তাহলেই একটা সুন্দর আশা আমরা তৈরি করতে পারবো, আর এটাই আমাদের লক্ষ্য, আর সেটাই আমাদের করার ইচ্ছা। আপনাদের যে মন্ত্রিসভা, এই যে এত ভোটের ব্যবধানে জিতে যে আসামে মন্ত্রিসভা, বা আপনার যে বিজেপি যে পার্টি, আপনি কতজন মন্ত্রী, কতজন মুসলিম, কেন তার মধ্যে তো খিলঞ্জিয়া ভোটের নিয়েই না আপনারা আজকে মন্ত্রিত্ব করছেন। আমরা তো বলছি খিলঞ্জিয়া ভোটকে নিয়ে আমরা কোনোদিন আপত্তি করিনি। এই প্রশ্নের জবাবটা দিন না। আপনাদের মন্ত্রিসভায় কজন মুসলমান মন্ত্রী আছে, কজন আমাদের কোনো আপত্তি নেই, সেটা তো আমরা বলছি। আমরা তো মিয়া মুসলমানদের কথা বলছি। আমি গৌতম দার থেকে একটু উত্তর দেব। গৌতম দা, আপনার মন্ত্রিসভায় খিলঞ্জিয়া মন্ত্রী কতজন আছে? খিলঞ্জিয়া মুসলমানকে নিয়ে আমাদের কোনো আপত্তি আছে আমরা তো একবারও বলিনি। আমি আগেও বলেছি, এখনো বলে যাচ্ছি। আমি একটু গৌতম দার কাছে যাবো। গৌতম দা, আজকে গৌরব গগৈর কানেকশন, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে গৌরব গগৈর কানেকশন বা লিংক পাকিস্তান পর্যন্ত রয়েছে, আর সেই কারণেই কি আপনারা আজকে এই সমস্ত অবৈধদের সাপোর্টে কথা বলছেন? গৌতম দা, দেখেন এইগুলি মানে একটা বাজে কথা। আমি বলবো যে মানে চিফ মিনিস্টারের কাছে যদি কিছু প্রমাণ আছে, কিছু যদি ইলিগাল অ্যাক্টিভিটিস বা কিছু আপত্তিজনক কিছু মানে আছে, তো অ্যাকশন নিতে লাগে। না সেটা তো তিনি তুমি বলেছেন যে action আগামী পেলে 8 না। তারিখ সমস্ত কিছু খোলাসা করবেন। শ্রমিক দা, এখন অ্যাকশন যদি আমরা এখন নেই, আপনারা বলবেন যে সিম্প্যাথি ভোটের জন্য এখন ইলেকশন নেওয়া হচ্ছে, ইলেকশন ড্রামাবাজি করছে। কারণ অলরেডি ইলেকশনের যা ডকুমেন্ট যা দেওয়ার এসআইটি যা ডকুমেন্ট নথিপত্র যা জমা করা জমা করেছে চিফ মিনিস্টারের কাছে, সেটা আমাদের কাছে প্রমাণ আছে, আর উচিত সময় সেটা উচিত অ্যাকশন হবে, আর সেটা প্রমাণ হয়ে যাবে যে গৌরব গগৈর সাথে পাকিস্তানের লিংক কানেক্টেড, উনার স্ত্রী একজন পাকিস্তানি এজেন্টের সাথে কানেক্টেড ছিলেন, উনি ওখানে কাজ করেছেন, কর্মরত ছিলেন, ওখান থেকে উনি ধর্ম পেয়েছেন, এবং গৌরব গগৈ দুবার পাকিস্তান ভিজিট করেছেন, সেটাও প্রমাণ হবে, সেটা হবে। কিন্তু এখন যদি আমরা করতে যাই, আপনারাই বলবেন যে ইলেকশনকে ইলেকশনকে ভায়োলেট করার জন্য, ইলেকশনে ভোট ব্যাংক তৈরি করার জন্য আমরা এই জনসংখ্যা ক্রিয়েট করেছি, আমরা ক্রিয়েট করতে চাই না। আমরা যখন মিথ্যা কোনো প্রচার নেই, দাদা, ইলেকশনের সিকিউরিটি নিয়ে যখন দেশের সিকিউরিটি নিয়ে কথা আসবে, সিকিউরিটি নিয়ে আমরা কনসার্ন আছি, আমরা কনসার্ন থাকবো। আর যখন যা প্রয়োজন আমরা তখন নথিপত্র আমরা আসামের প্রত্যেকটা লোকজনের কাছে আমরা এটা পৌঁছে দেব, আর যেটা জল তথ্য দাঁড়িয়ে যাবে যে প্রমাণ আছে গৌরব গগৈ কত ইনভলভ ছিল পাকিস্তানের এজেন্ট হিসেবে, আর গৌরব গগৈ এজেন্ট ছিল না ওখানে, এটা প্রমাণ হয়েছে, প্রমাণপত্র আছে, প্রমাণপত্র এসআইটি অলরেডি জমা করেছে চিফ মিনিস্টারের কাছে। গৌতম দা, মানে প্রমাণ রয়েছে এবং সময় সাপেক্ষে, সময় এলে সেটা প্রকাশ পাবে। গৌতম দা, সিজরা বলছি যে আমরা এখন প্রমাণপত্র আমি তো বুঝলাম না, আমরা চাইছি না যে ইলেকশনের আগে এই ধরনের বায়ুতে দিয়ে কংগ্রেস সিম্প্যাথি ভোট আমরা ক্রিয়েট করব, বা সিম্প্যাথি ফিল্ড আমরা ক্রিয়েট করব, তার জন্য আমরা উনি বলছে ইলেকশনের আগে যখন সময় পড়বে হবে তখন আমরা ঠিকই সময় আমাদের নথিপত্র ঠিকই হবে। গৌতম দা কি বলছেন শুনবো। গৌতম দা, না উনি বলছিল যে এখন অ্যাকশন নিলে কংগ্রেস সিম্পেথি ভোট পাবে। তো তাহলে চিফ মিনিস্টার কেন ডেটের পর ডেট দিচ্ছিল যে আমি 10 তারিখে ধরবো, আমি 2 তারিখে ধরবো, আমি এত তারিখে ধরবো, গৌরব গগৈকে অ্যারেস্ট করবো, কেন বলছিল? ডেটের পর ডেট কেন দিচ্ছিল? যদি উনার কাছে যদি এভিডেন্স ছিল, কি চিফ মিনিস্টারের এটা মানে দায়িত্ব নাকি যে যদি একটা ক্রিমিনাল যদি হয়, কেউ যদি ক্রিমিনাল হয়, তাহলে কি ওরা কি মানে অ্যাকশন নিতে লাগে না? বেশ,
তো উনি সমীক দা, কেন উত্তর কেন Action মানে নিতে ডেটের কি পর লাগে ডেট দাদা? দিল? সবার মতো আরে অ্যাকশন উনি যখন তো নেওয়া পারবেন সব না না action আপনাদের হবে। মধ্যে কারণ অ্যাকশনের আপনাদের জন্য মধ্যে আজকে সৎ যদি আমার চিফ সাহসটা কেন মিনিস্টার ধরুন নয়? রেসপন্সিবিলিটি নিয়ে না না এরকম কথা আপনাদের বলছেন মধ্যে যে সৎ আমার কাছে সাহস তথ্য কেন আছে নাই? যে আপনাদের আপনাদের সৎ সাহসের কংগ্রেসের অভাব কেন? প্রেসিডেন্ট বেশ একজন আমাদের সময় যেহেতু শেষ হয়ে আসছে, আমি আপনাদের রাজীব দার কাছে সৎ একেবারে সাহসের শেষ উত্তর নেব। অভাব রাজীব কেন? দা, বিরোধী আমাদের রাজীব একটা দা, শত্রু এসে এই যে গেছে। পরিস্থিতি তাই পরিবেশ পরিস্থিতিটা চলছে, নেওয়াটা উচিত। রাজীব দার Document থেকে আমি আমরা একটু submit উত্তর করবো, নেব। আর সময় মতো submit রাজীব করবো, দা, যে action পরিবেশে নিতে হবে। পরিস্থিতি চলছে, আচ্ছা, সমীক দা, আমি একটা একটু কথা থামবো। বলছি। হ্যাঁ, একেবারে আজকে সংক্ষেপে আপনি অভিজিৎ দা। বলছেন যে ঠিক আছে সংবিধান মেনে চলছে, আজকে সংবিধান নামে শপথ নিয়ে আজকে বলছে যে একটা রিক্সাওয়ালা যদি মিয়া রিক্সাওয়ালা হয় তাহলে 5 টাকার জায়গায় 4 টাকা দেবে। এটা বেশ, ভারতবর্ষ আমি এই প্রসঙ্গে আসবো, অন্য কোনো দিন হয়তো আলোচনায় আমি আসবো এই প্রসঙ্গে। আমি একটু রাজীব দার কাছে শেষ করবো। রাজীব দা, এই যে পরিস্থিতি চলছে, কি মনে হচ্ছে এসআইআর কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে বা কার লাভ হবে আখেরে? দেখুন, লাভ বা লোকসানের জন্য তো অ্যাকচুয়ালি এসআইআর হচ্ছে না। আমরা সাধারণ মানুষ বা সাধারণ নাগরিকদের জন্য যেটা করার মেন ব্যাপার, সেটা হচ্ছে যে নাগরিকত্ব, যে আমাদের ভোটাধিকারের যে লিস্টিংগুলো হয়, ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টগুলোকে সংশোধন করার কাজই হচ্ছে এসআইআর। এবার এসআইআর এর কাজ কি, আমরা নিজেরা পশ্চিমবাংলার বুকে দেখতে পাচ্ছি কিছু মৃত ভোটার ছিল, সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। যেগুলো অসংগঠিত, যেগুলো যেগুলো কিছু ভুলভ্রান্তি ছিল, সেগুলোর জন্য হেয়ারিং হচ্ছে। এছাড়াও যে রোহিঙ্গারা আমাদের এখানে কিছু অর্থের বিনিময়ে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড যে কোনো ভাবে তারা হাতে পেয়ে গেছে, এগুলো তো ঠিক কটা নয়। রোহিঙ্গা ধরুন পেয়েছেন? আমার বাড়ির সদস্যের বেশ, সংখ্যা তবে লিস্টটা ঝাড়াই বাছাই বের করতে প্রক্রিয়া দিন চলছে না। এসআইআর। আমি কটা রোহিঙ্গাকে বের করেছে দেখিয়ে দিন না। আজকের এই আলোচনা আর আমি বাড়াতে পারবো না, কারণ সময় একেবারে শেষ। আমি থামাবো, আমি প্রত্যেককেই থামাবো, কারণ আলোচনা যেহেতু এখানেই শেষ করতে হবে, সময়ই বলছে। যদিও এসআইআর মানে আমরা জানি যে ঝাড়াই বাছাই, আর এই ঝাড়াই বাছাইকে কেন্দ্র করে কার্যতপক্ষে তপ্ত একেবারে রাজনীতি, গোটা দেশের রাজনীতি এই মুহূর্তে যেন ক্রমশ চড়ছে এসআইআর কে কেন্দ্র করে। তবে যত দিন গড়াবে, যতই ইলেকশনের একেবারে দিনের দিকে আমরা এগোবো, ততই এই এসআইআর যে আরো রাজনীতির ক্ষেত্রে অন্যতম একটা হাতিয়ার হয়ে উঠবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো আজকের সাফ কথায় আমার সাথে থাকার জন্য। আরো একবার জানাবো আমি প্রত্যেক রাজনীতিবিদদের এখানে ধন্যবাদ। শেষ করছি আজকে সাফ কথা এখানেই।